দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দিনটা এবং রাতটা যেন ভালো কাটে সেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি আলোচনার বিষয়টা হচ্ছে দর্শক যে আপনি জমি বন্টন কিভাবে করবেন, অর্থাৎ যখন বন্টন করবেন তখন কোন কোন বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে এবং কোন কোন বিষয়গুলো আনতে হবে, এই বিষয়টাকে আপনাকে জানতে হবে। না হলে দেখা যাবে যে বন্টন করেও আপনি মুসিবতে আছেন বা ঝামেলায় আছেন। এরকম অনেকেই আছে যে বন্টননামা করেছে কিন্তু বন্টননামা দলিলের মধ্যে ভুল আছে এবং সেই ভুলের কারণে তার অনেক খেসারত দিতে হচ্ছে, বা যে ভুলটা আপনি মানছেন না, বন্টননামাতে স্বাক্ষর করেছেন কিন্তু আপনি মানছেন না, অথবা আপনি মানলে আপনার ক্ষতি হচ্ছে, তারপরে অন্য একজন মানছে না, এরকম নানাবিধ সমস্যা হতে পারে। তো সেরকম সমস্যা যাতে না হয় দর্শক, তার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। বন্টননামা হুট করে করলে হয় না, বন্টননামা করতে একটু সময় নিতে হয়, সব পক্ষের সাথে বসতে হয়। এরকম আরও বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা দৃষ্টি দিব যে আপনি কোন ধরনের সম্পত্তি বন্টননামা করবেন। এক নম্বর হচ্ছে যে ওয়ারিশ হিসেবে বন্টনা করবেন নাকি দলিল মূলে প্রাপ্য সম্পত্তি বন্টন করবেন, অর্থাৎ আপনি আপনার বাবার সম্পত্তি বন্টন করতে যাচ্ছেন, সেটি এক ধরনের বন্টন। আবার ক্রয় সূত্রে আপনারা জমি কিনেছেন, অনেকজনে মিলে কিনেছেন, সেটা কীভাবে বন্টন করবেন। তো ফার্স্টেই আমরা ওয়ারিশান সম্পত্তি, যেটা আপনারা অনেক ভাই বোন মিলে বা আপনার মা আছে সবাই মিলে কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন এবং সেটা কিভাবে বন্টনে আনবেন সেটা আলোচনা করি। প্রথমে আপনাকে আপনার বাবা বা আপনার মা কোথায় কোথায় সম্পত্তি রেখে গেছে, কোন মৌজায় কতটুকু, কোন দাগে কতটুকু, এই ডিটেলস সম্পত্তি একটি কাগজ থাকতে হবে, সকল কাগজ থাকতে হবে, কোনো কাগজ বাদ থাকলে চলবে না। এর মানে হচ্ছে যে কোনো জমি বন্টননামার বাইরে থাকা চলবে না। এক নম্বর শর্ত হচ্ছে কোনো জমি বন্টননামার বাইরে থাকলে সেটি ভালো হয় না। যেটি বাইরে থাকবে, যে জমিটি বাইরে থাকবে সেই জমিটি কিন্তু বন্টননামার মধ্যে আসলো না, তাহলে কি হবে? সেই জমিটি কিন্তু ওয়ারিশ হিসেবে আবার সবার মধ্যেই যাবে। দেখা যাবে যে একজন হয়তো সেই জমিটি খাচ্ছে কিন্তু আপনার ওয়ারিশ হিসেবে সবাই সেটা দাবি করতে পারবে। কাজে এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো জমি এই বন্টননামার বাইরে রাখা যাবে না। এক নম্বর গেল। দুই নম্বর, কোনো ওয়ারিশকে বন্টননামার বাইরে রাখা যাবে না, কোনো ওয়ারিশকে বন্টননামার বাইরে রাখা যাবে না। অর্থাৎ আপনারা যদি 10 ভাই 10 বোন হন, এই 10 ভাই 10 বোনকেই আপনার ওয়ারিশের মধ্যে আনতে হবে। যদি ইনকেস দেখা যায় যে আপনার মাও ওয়ারিশের মধ্যে আসে, তাকে আনতে হবে। আপনার যদি কোনো চাচা বেরাদরির মধ্যে চলে আসে, তাকেও ওয়ারিশের মধ্যে আনতে হবে। এবং আরও ভালো হয় যদি কোনো কো শেয়ারার থাকে খতিয়ানের মধ্যে, তাকেও আনতে হবে, ফুফুদের আনতে হবে। অর্থাৎ বন্টননামাতে ওয়ারিশ আপনার যিনি মৃত ব্যক্তি তার ওয়ারিশটা কত দিকে ছড়িয়ে গেছে, শাখা প্রশাখা বিস্তার করেছে, কতজন ওয়ারিশকে টাচ করেছে, প্রত্যেকটা ওয়ারিশকে এই বন্টননামার মধ্যে আনতে হবে, নচেত বন্টননামা পক্ষদোষদুষ্ট হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি যে কোনো ওয়ারিশানকেই এই বন্টননামার বাইরে রাখা যাবে না। যদি কাউকে আপনি এই বন্টননামার বাইরে রেখে দেন বা কাউকে না জানান, তথ্য হাইড করে যান, তাহলে কিন্তু এই বন্টননামাটা টিকবে না। তিনি যদি কোর্টে মামলা করে দেন, এটি অবশ্যই বাতিল হয়ে যাবে। এবং আপনি যখন কোনো ভূমি অফিসে যাবেন নামজারি করার জন্য, তখন কিন্তু এই নামজারি তারা করে দেবে না, বা যদি করেও দেয় তাহলে ওই যিনি বাদ পড়েছেন তিনি যদি মামলা করে দেন বা মিসকেস করে দেন, তাহলে এই নামজারি বাতিল হয়ে যাবে। ওকে দর্শক, 3 নম্বর হচ্ছে যে সকল ওয়ারিশদের সাথে আগে আলোচনা করে নেবেন কে কোন জায়গা থেকে জমিটা খাবেন।
দেখা গেল যে যে লোকটি প্রভাবশালী সেই লোকটি হয়তো ভালো জায়গা থেকে সম্পত্তি নেওয়ার চেষ্টা করবে। তো রাস্তার ধারে থেকে তিনি জমিটা অনেকে নিতে চায়, অনেকে বাসা বাড়ি থেকে নিতে চায়, কেউই ওই দূরে থেকে যে একদম মানে সবচেয়ে কম দামি কম ভ্যালুয়েবল জায়গা নিতে চায় না। সাধারণত আমাদের দেশে সেই জমিগুলো কম ভ্যালুয়েবল জায়গা সেটি সাধারণত বন্ধে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে, সত্য ঘটনার প্রেক্ষিতে আমি কথাগুলো বলছি। তো প্রত্যেকটা ওয়ারিশানের সাথে আপনারা সবাই একসাথে বসে আলোচনা করে মিটমাট করে নেবেন যে কে কোন দাগে খাবে। এবং 4 নম্বর হচ্ছে সবাইকে সন্তুষ্ট চিত্তে স্বাক্ষর করতে হবে। কেউ যেন অসন্তুষ্ট না হয়ে গড় রাজি হয়ে না রাজি হয়ে স্বাক্ষর না দেন। কারণ হলো বন্টনামাটা আসলে শান্তির দলিল। তো সব পক্ষ মিলে যখন সম্মত হয়ে যে যাকে যেখানে দেওয়া হোক সেটি তার সম্মতিতেই দেওয়া হয়েছে, এটি যেন হয় যাকে যেখানেই বা যে যেখানে জমি পাক সেটা তার সম্মতিতেই করা হয়েছে, এই বিষয়টি যেন আলোচনা করে নেওয়া হয়। এটা 4 নম্বর গেল। আচ্ছা, আর 5 নম্বর হচ্ছে যে এই বন্টননামার দলিলটা অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে। বন্টননামা যেন ঘরোয়া বন্টন না হয় বা মুখে মুখে বন্টন না হয়। আপনারা ঘরে বসে সবাই আলোচনা সমালোচনা সম্মতি নিয়েই তারপরে করবেন। যে যেখান থেকে প্রাপ্য হয়েছেন সেটি যেন তার সম্মতিতেই হয়, সেটি আলোচনা করে ঘরোয়া বন্টন করবেন ঠিকই, কিন্তু সেই রেজিস্ট্রি বন্টন মানে সেই দলিলটি রেজিস্ট্রি বন্টন করে নেবেন। এটি কিন্তু বাধ্যতামূলক। বন্টনামা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে 2005 সালে 1 জুলাই। এটি খেয়াল রাখবেন। আর একটা কথা হচ্ছে যে বন্টননামা দলিল অনুযায়ী সবাই ভোগ দখল করবেন। বন্টননামা যা হয়ে গেল সবাই যার যার দখলে চলে যাবেন। যদিও পৈতৃক ওয়ারিশ সম্পত্তি বা মাতৃক ওয়ারিশ সম্পত্তি এটি দখল কোনো ফ্যাক্টর না, কিন্তু দখলে গেলেই ভালো। এটি কথা যে আপনারা অবশ্যই দখলে যাবেন। আর বন্টনামা যখন হয়ে যাবে দলিলটা হয়ে গেল, সাথে সাথে দলিলটা নকলটা তুলে ফেলবেন। নকলটা তুলে আপনারা যার যার সম্পত্তিটুকু যার যার নামে নামজারি করে ফেলবেন। ওকে, অর্থাৎ যে যে জমিটি পেয়েছেন আর কি ভাগে পেলেন, সেই জমিটি তার নামে নিজেদের নামে নামজারি করে রাখবেন এবং খাজনাটা দিয়ে দেবেন। আচ্ছা, আর সর্বশেষ যেটা বলবো আমি, সেটা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা দর্শক। মানে এটি আমার কাছে আমার অফিসে কয়েকজন মিনিমাম মানে এই সপ্তাহে মিনিমাম 2 জন লোক এসেছে যে এই একই ধরনের প্রবলেম নিয়ে। এটা আমি 7 নম্বরে রেখেছি যে এই প্রবলেমটা আপনিও ফেস করতে পারেন, কাজে এইটি সম্বন্ধে আপনি সাবধান হন। কি সেটি? সে বন্টননামাতে যখন আপনি তফসিল লিখবেন একদম সুনির্দিষ্টভাবে কোন দাগে কতটুকু জায়গা আপনি খাবেন, কোন মৌজার কোন দাগে কতটুকু জমি আপনি ভোগ করবেন সেটি স্পেসিফিকলি লিখে নেবেন। সাপোজ একটি দাগে 100% জায়গা আছে, তো এই জায়গা এই 100% জায়গা আপনারা হয়তো 8 জন ভোগ করে নেবেন। এই 8 জনের কে কোন দিক থেকে পূর্ব পশ্চিম উত্তর বা পূর্ব উত্তর বা কার উত্তরে কে কার দক্ষিণে কে, এরকম মানে স্পেসিফিক করে আপনারা নেবেন। অর্থাৎ মৌজার নাম, খতিয়ানের নাম, দাগ নম্বর দিয়ে কতটুকু সম্পত্তি আপনি পাবেন ঠিক আপনার অংশে সেটুকু লেখা থাকবে। আচ্ছা, ভুল কোনটা হয়? অনেক বন্টননামা আমি দেখেছি যে তারা মানে বন্টননামা করেছে কিন্তু সেটা বন্টননামার কোনো মানেই হয় না। কিভাবে করেছে? যেমন হয়তো 3 ভাই বা 4 ভাই আর বোন আছে, প্রত্যেকের যে দলিল আছে, প্রত্যেকের যে পেজ আছে বন্টননামার, তারা করেছে কি যে প্রত্যেকটা পেজে সব জমি তুলেছে। প্রত্যেকটা পেজে বাবার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছে, হয়তো 10টা দাগে পেয়েছে, এই 10টা দাগে সমস্ত সম্পত্তি তুলে নিচে লিখেছে যে 120 ডিসিমেলের কাতে 20%। তাহলে কোন দাগে সে 20% খায়,
কোন দাগের কোন পাশে 20% খায়, এটা দলিল হলো না দর্শক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মানে পয়েন্ট আর কি। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। বন্টননামা দলিলে যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি বললাম, তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি, যে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে, যে লিখতে হবে যে আপনি কোন দাগে কত অংশ খান। যে দাগটা আপনি খান না, সেটা আপনার পেজে বন্টননামা আপনার পেজে আনবেন না। যে দাগটা সবাই মিলে খাচ্ছেন, সে দাগটা উত্তরে খান আপনি, না দক্ষিণে খান, নাকি উত্তর পূর্বে খান, কতটুকু খান, কার পাশে খান, ঠিক আছে? দেখা গেল আপনি সবার মধ্যে খান, তাহলে আপনার এই পাশে কে এই পাশে কে সব কিন্তু আপনাকে লিখে নিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন দর্শক। তো এই ছিল দর্শক আলোচনা পারবো না। বন্টননামা সম্বন্ধে এই বিষয়গুলো খেয়াল রাখলে আমি আশা করি যে বন্টননামা একটি সুন্দর বন্টননামা হবে, এবং এই বন্টননামাতে করার পরে আপনারা কেউই মানে বন্টননামার জন্যে সমস্যায় ভুগবেন না, বা অসন্তুষ্ট হবেন না, বা বন্টননামা বাতিল করার জন্য মানে ঘুরতে হবে না, বা বন্টননামার কারণে জমির সমস্যায় পড়বেন না। এটাই ছিল দর্শক আলোচনা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভিডিওগুলো বারবার শেয়ার করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।